So, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেই চ্যাপ্টারটা হলো বোর অ্যাটম মডেল, যেটা আমরা আগে আসলে পড়েছি সেটা দিয়ে শুরু করব। তো আমি খাতায় নিয়ে আসছি তোমাদেরকে। তো আমি ইয়াটা একটু স্ক্রিনটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা। তো আমরা আজকে পড়ব বোর মডেল অফ দ্য অ্যাটম। এইখানে একজন নেলস বোর নামে একটা ভদ্রলোক ছিলেন, নেলস বোর। উনি একটা সূত্র দিয়ে গেছেন ফর structure and behavior of the simplest স্যার খাতাটা অনেক ভুল। খাতাটা ইয়া হয়ে গেছে না, দাঁড়া আবার চেষ্টা ইয়া করি, এটাকে জুম করতে হবে। এখন ঠিক আছে, এখন আশা করি বেটার। আচ্ছা, সিম্পলেস্ট টাইপ অফ অ্যাটম। আমার হাতের লেখাও একটু খারাপ হয়ে গেছে, আমি একটু ঠিক করে লেখার চেষ্টা করি। টাইপ অফ অ্যাটম, তার মানে সবচেয়ে সিম্পলেস্ট টাইপ অফ অ্যাটম কি হতে পারে? একটা নিউক্লিয়াস, তার চারিপাশে মাত্র একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে? এর থেকে সিম্পলেস্ট অ্যাটম আর হতে পারে না। আরো সিম্পল হবে যদি এটা একটা হাইড্রোজেন অ্যাটম হয়। হাইড্রোজেন অ্যাটমে কি থাকে? একটা প্রোটন আর একটা ইলেকট্রন, আর নিউট্রন কিন্তু থাকে না। কাজে সবচেয়ে সিম্পলেস্ট হলো একটা হাইড্রোজেন অ্যাটম। কিন্তু আমরা অত সিম্পলেস্ট বলতেছি না, আমরা বলতেছি যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে এটা আমরা জানি না, কিন্তু ইলেকট্রন থাকবে একটা। এটা হলো একটা সিম্পলেস্ট অ্যাটম। এইরকম একটা সিম্পলেস্ট অ্যাটমের স্ট্রাকচার কেমন, স্ট্রাকচারাল তার কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমার দেখতে হবে। আর সে কেমন ধরনের বিহেভ করে সেই দুইটা জিনিস আমার দেখতে হবে। এই জিনিসটা আমরা দেখি বোর অ্যাটম মডেলের মাধ্যমে। তাহলে বোর মডেলটাকে কি, এটা আগে আমি একটু লিখি, খুব আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নাই। বোর মডেল, আমরা এগুলিকে বলি হলো বোর মডেলের পোস্টুলেটস, মানে ধারণা। ওয়ান বলছে ইলেকট্রনস মুভ অ্যারাউন্ড the nucleus in a circular non-radiating orbits. এটা অর্থ কি এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। নন রেডিয়েটিং অরবিটস, এটার একটা নাম আছে, এটার নাম হলো কল্ড দ্য স্টেশনারি অরবিট। স্টেশনারি স্টেটস। আচ্ছা, আমরা একটা ছবি আঁকি, ছবি এঁকে জিনিসটা বোঝার চেষ্টা করি। যখন একটা নিউক্লিয়াসের চারিপাশে একটা ইলেকট্রন ঘুরবে, তখন সে একটা সার্কুলার অরবিটের মধ্যে দিয়ে ঘুরবে। সে একটা, এই জিনিসটা একটা সার্কেলের মতো, ঠিক আছে? তার জন্য এটাকে বলতেছি আমরা সার্কুলার অরবিট। অরবিট বলতে বোঝায় যেই পথ দিয়ে ইলেকট্রনটা ঘুরে। তারপর একটা শব্দ আছে নন রেডিয়েটিং অরবিট। সাধারণত ইলেকট্রন যদি, এখানে একাধিক অরবিট থাকতে পারে, যখন একটা ইলেকট্রন একটা হায়ার অরবিটে যেতে পারে বা হায়ার অরবিট থেকে নিচে নামতে পারে, তখন সে রেডিয়েট করতে পারে, ঠিক আছে? কিন্তু যখন সে একটা পার্টিকুলার অরবিটে থাকবে, তখন সে কোনো রেডিয়েশন, তার থেকে কোনো এনার্জি রেডিয়েট হবে না। সো এই কারণে কোনো একটা স্টেশনারি অরবিটে যখন সে থাকে, তখন আমরা তাকে বলি it is move around a orbit which is in a stationary state, and the orbit is non-radiating.
ঠিক আছে, এই জিনিসটা হলো নন রেডিয়েশন। প্লিজ বলো। স্যার স্ক্রিনটা একেবারে ছোট হয়ে আছে। কিন্তু আমার মনে হয় যে এটা কি তোমার সমস্যা কিনা বুঝছো, যে আমি কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিন, অন্যদের কারো এরকম সমস্যা হচ্ছে, স্ক্রিনটা খুব ছোট মনে হচ্ছে? এটা কি তোমার তোমার ল্যাপটপে কোনো সমস্যা কিনা আমি বুঝতে পারছি না, আমি কিন্তু একদম ফুল স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আমার ইয়াতে। স্যার একদম স্কোয়ার মনে হচ্ছে। জি স্যার, স্কয়ার। আচ্ছা, এটাকে ছোট করবো কিরকম বুঝতে পারছি না, এরকম করবো? এখন কেমন? হ্যাঁ একটু বড় হয়েছে স্যার। এখন বড় হয়েছে? আমি তো দেখছি এখন ছোট হয়েছে। আচ্ছা এনিওয়ে, এখন কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার এখন নাকি ফুল খাতাটা দেখা যাচ্ছে একসাথে। ও আচ্ছা, এখন এখন সমস্যা হচ্ছে না, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হলো গিয়ে প্রথম পোস্টুলেট। এখন আমি দ্বিতীয় পোস্টুলেটে যাই। দ্বিতীয় পোস্টুলেট হলো এরকম, and atoms only emits or absorb, শব্দগুলি অর্থ আমি পড়ছি, absorbs electromagnetic radiation when an electron makes a transition from one state to another. আচ্ছা, প্রথমে আমরা দেখি এখানে শব্দগুলি অর্থ কি। এমিটস শব্দের অর্থ হলো গিয়ে কোন একটা ইলেকট্রন থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হচ্ছে, তখন এটাকে বলি আমরা এমিটস। আর অ্যাবজর্ব শব্দের অর্থ হলো যখন কোন একটা ইলেকট্রন শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে শোষণ করে বা সে অ্যাবজর্ব নিয়ে নেয়, তার শরীরের ভিতর নিয়ে নেয়, তখন তার অর্থ হলো গিয়ে অ্যাবজর্ব। এখন কখন এটা ঘটে? যখন একটা ইলেকট্রন এই স্টেট থেকে, ধরো এই স্টেট থেকে সে লাফ দিয়ে এই স্টেটে যাবে, তখন তার শক্তি নেওয়ার প্রয়োজন হয়, সে তখন কি করে? সে অ্যাবজর্ব করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করে। আর যখন এই স্টেট থেকে এখানে নেমে আসে, তখন সে কি করে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে, তখন তার ওখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয়ে আসে। সো এই হলো গিয়ে তোমার প্রথম দুইটা মডেল। 3 নাম্বার একটাই আছে, 3 নাম্বারটা সূত্রটা হলো এরকম, সেটাকে বলে only certain স্যার এটা কি লিখেছেন যে ওয়ান স্টেট টু অ্যানাদার? হ্যাঁ, from one state to another, যখন সে এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, হতে পারে সে লো স্টেট থেকে হায়ার স্টেটে যায় অথবা হাই স্টেট থেকে লো স্টেটে আসে, এইটার উপর ডিপেন্ড করে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করতে পারে অর অ্যাবজর্ব করতে পারে। যখন সে নিচের স্টেট থেকে উপরের স্টেটে যায়, তখন সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করে, যখন উপরের স্টেট থেকে নিচের স্টেটে আসছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে এমিট করে, মানে বের করে দেয়। এমিট অর্থ হলো বের করে দেওয়া, অ্যাবজর্ব অর্থ হলো গিয়ে শোষণ করা নেই। সাধারণত আমরা একটু কিছুক্ষণ পরে দেখব যে এই স্টেটের শক্তি এই স্টেটের থেকে কম, কাজেই যখনই হায়ার এনার্জির স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসে, তখন সে এনার্জি রিলিজ করে দিতে পারে, আর নিচের থেকে উপরে যেতে গেলে তার অতিরিক্ত শক্তি প্রয়োজন। এটা আমরা আজকের এই ক্লাস শেষের দিকে আস্তে আস্তে ক্যালকুলেশন গুলি বুঝে ফেলবো, ঠিক আছে? তো আমরা আর একটু সামনে যাই। only certain stationary states
stationary states are allowed মানে আমি আমি যে এখানে ভিতরে যত খুশি আমি স্টেট রাখতে পারবো না, অরবিট রাখতে পারবো না। আমার অরবিট কিন্তু নির্দিষ্ট এবং নির্দিষ্ট একটা মান আছে, সেই মানের উপর ডিপেন্ড করবে যে কোথায় কোথায় অরবিট থাকতে পারে। ইলেকট্রন যেখানে দিয়ে খুশি সেখান দিয়ে চলে যেতে পারে না। যেমন ধরো এখানে আমি দুইটা স্টেট রাখছি, ধরো কোনোভাবেই কোনো ইলেকট্রন এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, হয় তাকে এখানে থাকতে হবে অথবা এখানে থাকতে হবে। এখন এই যে অরবিট গুলি আছে এগুলি একটা নির্দিষ্ট মান, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু আমরা পড়ে আসছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কোনো একটা মোমেন্টাম নিয়ে আমরা জানি ভর আর বেগের গুণফল। অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো কোনো একটা বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন গুণ করি তখন আমরা পাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে কোনো একটা বস্তু এইখানে নিশ্চয়ই কোনো একটা পার্টিকেল যদি ঘুরে তার নিশ্চয়ই একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা এল দিয়ে প্রকাশ করতাম, এটার মান হলো আই ওমেগা। এটা আশা করি মনে আছে, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি, ঠিক আছে। এখন অ্যাঙ্গুলার মোমেন্টামের মানের উপর ডিপেন্ড করে অরবিট গুলি তৈরি হয়। আচ্ছা, ফায়ার কখন এই অরবিট গুলি অ্যালাউড? ফায়ার the orbital angular momentum orbital angular momentum is given by L equal to n h cut। তার মানে n h cut মানে হলো h by 2 pi। h আমরা জানি, h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাই না? এটার মান আমরা এটাকে বের করছিলাম, এটা হলো 6.636 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, তাই না? এই মানটা আমরা বের করছিলাম, এটাকে 2 pi দিয়ে ভাগ করলে আমরা পাই h cut। তাহলে NH কাট, n এর মান হলো, n গুলি কি, n গুলি হলো কতগুলি ইন্টিজার। n ইন্টিজার মানে কি 1 2 3 4 এগুলি সব মান সে নিতে পারে, ঠিক আছে। তার মানে যখন কোনো একটা অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় h কাট অথবা 2h কাট অথবা 3h কাট এরকম মান থাকে, তখন শুধুমাত্র সেই জায়গাগুলি দিয়ে ইলেকট্রন মুভ করতে পারবে। তার সেই জায়গাগুলিতে ইলেকট্রনের অরবিট তৈরি হবে, অন্য কোনো জায়গায় ইলেকট্রনের অরবিট তৈরি হবে না। এই জিনিসটাকে একটা নাম আছে, এই জিনিসটাকে বলা হয়, আমরা এই পৃষ্ঠাটা খুলে ফেলি, এখানে লিখি, এই জিনিসটাকে বলা হয় this is known as quantization of angular momentum. এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন এটার সাথে আমি একটা জিনিস রিলেটটা করব এরকম যে, তোমাদের মনে আছে আমরা লাস্ট দিন আমরা পড়ছিলাম ডি ব্রগলি ওয়েভলেন্থ, যেটাকে আমরা বলছিলাম ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h by p, এইরকম একটা সূত্র পড়ছিলাম। আমরা বলছিলাম যে যত ছোট ছোট পার্টিকেল যাই আছে না কেন, বড় পার্টিকেলের ক্ষেত্রে আমরা আসলে ল্যামডাটাকে মাপতে পারি না, ল্যামডা হলো ওয়েভলেন্থ, তাই না? এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলি আমরা। বড় বড় পার্টিকেলের ক্ষেত্রে আমরা ল্যামডা মাপতে পারি না, কিন্তু ছোট ছোট পার্টিকেলে কিন্তু ল্যামডা থাকে। এই ল্যামডা গুলি কিসের উপর নির্ভর করে ভরবেগের উপর। কোন একটা বস্তুর ভরবেগ, ও মাই গড,
কি হলো এটা? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার শুনতে পাচ্ছি। কিন্তু স্ক্রিনটা তো দেখছি হ্যাং হয়ে স্ক্রিন গেছে। আটকে গেছে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এইখান থেকে পড়ি, আমাদের কিছু করার নাই। আচ্ছা, আমরা যে যা করছি সেটা হলো, এখন আমরা এইটাতে একটু নিচে যাই। আমরা অলরেডি এই তিনটা জিনিস আমরা দেখছি, যে ইলেকট্রন একটা একটা নিউক্লিয়াসের চারিপাশে নন রেডিয়েটিং অরবিট, মানে সে যখন একটা স্টেশনারি অরবিটের ভিতর থাকে তখন সে কোনো কোনো এনার্জিকে অ্যাবজর্ব করে না, কোনো এনার্জিকে রেডিয়েটও করে না, ঠিক আছে? সেটা একটা পেলাম। আরেকটা হলো, যখনই সে এক স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে তখনই সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট অথবা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তা আরেকটা জিনিস যেটা দেখছি, যে সব স্টেট, যতগুলি স্টেশনারি স্টেট আছে সেগুলি যে কোনো জায়গায় আমি আঁকলেই হবে না। যে কোনো জায়গায় আমি যদি একটা স্টেট আঁকি, একটা সার্কুলার অরবিট আঁকি, সেটা কিন্তু অ্যালাউ হবে না। অ্যালাউ হবে তখনই যখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এই 3.1 নম্বর সমীকরণটাকে স্যাটিসফাই করে, সরি এই জায়গাটাকে স্যাটিসফাই করে, তখন শুধুমাত্র সেই জায়গায় আমরা ইলেকট্রনকে সেই জায়গাতে ঘোরার সুযোগ পেতে পারে। তার মানে সেখানে একটা ইলেকট্রনের অরবিট তৈরি হতে পারে। আচ্ছা, এই এন এর মান 1, 2, 3 এগুলি হতে পারে। এইচকে আমরা জানি, এইচ হলো প্লাঙ্কসের কনস্ট্যান্ট। তো এইখানে একটা ছবি আঁকা আছে, দেখো এখানে একটা ছবি আছে। এখন আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থে দেখলাম যে যে কোনো একটা জিনিসের ভিতর, সরি না, যে কোনো একটা, মনে করো আমরা ইলেকট্রন যদি নিই, ইলেকট্রনের একটা ওয়েভলেন্থ থাকতে পারে। এই ওয়েভলেন্থটা ডিপেন্ড করে এই ধরনের ইকুয়েশনের উপর, ল্যামডা ইকুয়াল টু h/p। এখন দেখো, এই দুইটা জিনিস আমি একসাথে করতে চাই। দেখো, প্রথমে এখানে ডটেড একটা লাইন দেখতে পাচ্ছ, একটা সার্কুলার ডটেড লাইন। সার্কুলার ডটেড লাইনটা হলো গিয়ে আমার ইলেকট্রনের অরবিট, ঠিক আছে? ইলেকট্রন আসলে
আমার জানা মতে এইভাবে এই অরবিট অনুযায়ী চলার কথা। কিন্তু ডি ব্রগলি ওয়েভলেন্থ বলতেছে, ডি ব্রগলিকে আমাকে বলতেছে যে এর ভিতর ইলেকট্রন কিন্তু একটা ওয়েভের মতো করে যাবে, এইভাবে ওয়েভের মতো করে যাচ্ছে, ঠিক আছে? এই ওয়েভের একটা ল্যামডা থাকবে, ঠিক আছে? এই ল্যামডা আমি বের করতে পারবো যদি আমি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে দিয়ে যে ইলেকট্রনটা আছে তার মোমেন্টাম দিয়ে ভাগ করি, তাহলে আমি ওয়েভলেন্থটাকে পাবো, ঠিক আছে? সো এই দুইটাকে আমি একটু একসাথে করি। এখানে একটা শর্ত আছে, শর্ত হলো আমি যদি এখানে ওয়েভলেন্থ আঁকতে যাই, ওয়েভলেন্থ এমন তো হতে পারে যে কোনো এক জায়গায় গিয়ে মিশলো না, এমন হতে পারে, ওটা হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে এমন ভাবে ওয়েভলেন্থ আঁকতে হবে যে ওয়েভলেন্থটা একটা কমপ্লিট ওয়েভ তৈরি করে। আমি যদি এখানে এইভাবে আঁকতাম যে এটা, দেখো আমি একটা ছবি আঁকি, একটু একটু আঁকি, আমার যদি এরকম ওয়েভটা এইখানে এসে এরকম হয়ে যেত, আর এইখানের জিনিসটা এসে এইরকম হয়ে যেত, তাহলে কিন্তু জিনিসটা ওয়েভলেন্থটা কমপ্লিট হতো না, তাই না? এখানে ওয়েভলেন্থটা কমপ্লিট হওয়ার জন্য আমার এইভাবে একটা এখানে একটা ওয়েভ হওয়ার দরকার আছে। তার মানে কমপ্লিট কতগুলি ওয়েভ এখানে আছে সেই জিনিসটা কমপ্লিট হতে হবে। এটা তার মানে ওয়েভ নাম্বারটা একটা পূর্ণ সংখ্যা হতে হবে। এইরকম যদি থাকতো তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ তৈরি হতো, ঠিক আছে? তার মানে আমরা এখানে একটা কন্ডিশন বলা হয়েছে, only waves with an integral number of de Broglie wavelength around the orbit are allowed। তার মানে এরকম ভাঙাচোরা কিছু থাকলে সেরকম কিছু অ্যালাউড হবে না। আমার অ্যালাউড হবে তখনই যখন যখন কমপ্লিট ওয়েভটা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলোকে বলা হয়, তাহলে এটা এখানে বলতেছে দিস ইজ মাই অ্যালাউড ওয়েভস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটু সামনে যাই। আমরা অ্যাঙ্গুলার বলতেছি যে এখানে জেনারেল রেজাল্ট হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু হবে ইন্টিগ্রাল নাম্বার অফ h বাই 2 পাই। এটা আমরা আগে ইকুয়েশনটা দেখেছি, আমরা ইকুয়েশনটা আগে দেখেছি। এই জায়গাটায় আমরা ইকুয়েশনটা দেখে আসছি, এই যে এই জায়গাটায় আমরা ইকুয়েশনটা আগে দেখে আসছি, ঠিক আছে? তো এখন আমরা আরেকটু সামনে যাই, আমরা জিনিসগুলি ক্যালকুলেশন গুলি দেখার কিছু। এখন আমরা জানতে চাই যে আমি ছবি আঁকি, আমার হয়তো এখানে ছবিগুলি আঁকি তাহলে সুবিধা হবে। আমরা জানতে চাই যে এই একটা নিউক্লিয়াস ছিল, ঠিক আছে? এখন তার চারিপাশে আমি অনেকগুলো অরবিট আঁকছি। এটা একটা অরবিট মনে করো, এইটা একটা অরবিট, এটা একটা অরবিট। এগুলি সব হলো, এগুলির কি কি বৈশিষ্ট্য আছে? এগুলির বৈশিষ্ট্য হলো গিয়ে এগুলির ভিতর কমপ্লিট নাম্বার অফ ওয়েভলেন্থ আছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে, এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলির এল এর মান হবে h বাই 2 পাই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা আগের চ্যাপ্টার থেকে, আগের পৃষ্ঠা থেকে দেখে আসছি। এই দুইটা বৈশিষ্ট্য তার ভিতরে আছে। এখন আরেকটা জিনিস আমার জানতে হবে যে এখানে কি কি ফোর্স কাজ করে। এইখানে কিন্তু দুইটা ফোর্স কাজ করে। আমি একটু আরেকটা ছবি আঁকি, পরে এগুলি সব আমি একসাথে মুছে দিব। ধরো এই হলো একটা নিউক্লিয়াস, আর এখানে আরেকটা ইলেকট্রন এটা চারপাশ দিয়ে যাচ্ছে। এইখানে আমি একটু টেক্সট লিখবো। ধরো এইখানে প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে, তার প্রতিটা চার্জ হলো ই। তার মানে এইখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতর প্লাস জেড ই পরিমাণ চার্জ আছে। আর এইখানে একটা ইলেকট্রন আমি আঁকি, এখানে একটা ইলেকট্রন আঁকি। এই ইলেকট্রনের চার্জ হলো, এই ইলেকট্রনের চার্জ হলো মাইনাস ই, তাই না? এইটাই কিন্তু আমরা এতদিন ধরে পড়ে আসছি যে প্রোটন যেগুলি থাকে তার চার্জ হলো পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তার মানে এখানে ভিতর তাহলে আমি এখন বের করতে পারি যে এখানে ভিতর কি পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হলো তোমার এই টার্মটা দেখো, এটা আমরা আগে আমরা পড়ে আসছি, এরকম একটা জিনিস পড়ে আসছে। আমি একটু
অন্য জায়গায় লিখি, আমি পরে সবগুলি মুছে দিব, তখন তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। এইটা ইলেকট্রিক ফোর্স আমি লিখতে যাচ্ছি। এটা এটা সূত্র হলো এরকম, Q1 into Q2 divided by R into R স্কোয়ার। আমি ওইটা R স্কোয়ারটাকে একটু ইয়া করে লিখলাম। আরেকটা টার্ম থাকবে, সেটা হলো 1/4 পাই এপসিলন 0, সেটাকে আমি বললাম কে। ঠিক আছে, কে এর মান হলো 1/4 পাই এপসিলন 0। তার মানে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো দুইটা চার্জ যদি থাকে, এই দুইটা চার্জের মাঝখানে কি পরিমাণ বল কাজ করে। এখন তাহলে আমি যদি এখানে এটা আঁকি, এটাকে আমরা ধরে নেই এই দূরত্বটা হলো R। তার মানে আমি তাহলে কি পরিমাণ চার্জ এখানে পাবো? Q1 এর জায়গায় তুমি E বসাও, Q2 এর জায়গায় তুমি ZE বসাও। প্লাস মাইনাসটা আমরা পরে বলছি, প্লাস মাইনাস এখন পরে আলোচনা করব। K ইকুয়াল টু হলো 1/4 পাই এপসিলন নট, আর এখানে নিচে হবে R স্কোয়ার। তাহলে দেখো ঠিক এই জায়গাটায় কিন্তু তাই আছে, তাই না? ZE into E equal to ZE স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট R স্কোয়ার। এখন আমি এই চিহ্নতে মাইনাস দিই নি। মাইনাস থাকার অর্থ হলো যদি দুইটা চার্জ একে অন্যকে আকর্ষণ করে, তখন তাদের মাঝখানের ফোর্সটা হয় মাইনাস, নেগেটিভ। আর যখন তারা বিকর্ষণ করে, তখন তাদের ফোর্সটা হয় পজিটিভ। এগুলি আমরা আগেই জানি। এখন এইটা হলো গিয়ে, তাহলে এটাকে আমি বলতে পারি দিস ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে দুইটা চার্জের মাঝখানে আর ডিস্টেন্স আছে, তাদের কতটুক ফোর্সে তারা একে অপরকে আকর্ষণ করছে। এখন এখানে আরেকটা বল কাজ করে। যখন একটা বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরে, তখন একটা সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্র অভিমুখী গতি কাজ করে। ঠিক আছে, কেন্দ্র বিমুখী গতি। তার মানে তুমি যখনই এইটাকে তুমি ধরো একটা ইটকে একটা সুতা দিয়ে বেঁধে হাত দিয়ে ঘুরাচ্ছ, যখনই তুমি এটা ছেড়ে দিবে, তখন এটা কি হবে? একদিকে দৌড় দিবে। তার মানে কেন্দ্রভিমুখী গতি এখানে কাজ করে। এখন এই যে দুইটা গতি আছে, এই দুইটা গতি একে অন্যের বিপরীতমুখী। ঠিক আছে, বিপরীতমুখী হলে এরা একে অন্যকে সাপোর্ট দেয়। কারণ আমরা সাপোর্ট যদি না দিত, তাহলে ইলেকট্রনগুলি কিন্তু ওই অরবিটের ভিতর ঘুরতে পারতো না, তখন সে ছুটে বেরিয়ে যেত। ঠিক আছে, আবার যদি এইটা না থাকতো, mv স্কয়ার বাই r না থাকতো, যদি এই গতি বলটা না থাকতো, তখন ইলেকট্রন কি করতো? ইলেকট্রনগুলি এইভাবে, আমি একটা ছবি আঁকি, আরেকটা এইভাবে, এই ইলেকট্রনটা এই, সরি এতো বাঁকা ছবি তো আঁকা যাচ্ছে না, দেখি। এইরকম করে করে ঘুরতে ঘুরতে একদম পুরো এটাতে চলে যেত, তাই না? কারণ এটা তো আকর্ষণ করছে। ঠিক আছে, তার মানে দুইটা যে বল আছে, একটা বল হলো ইলেকট্রনটাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, আর আরেকটা বল হলো ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করাচ্ছে। দুইটা বল একে অন্যের বিপরীতমুখী। তার জন্য আমি এইরকম ভাবে সূত্রটা লিখতে পারি। আচ্ছা, এখন তাহলে কি পেলাম? mv স্কয়ার আর, এটা হলো তোমার সেন্ট্রিপেটাল ফোর্স, এন্ড এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা একে অন্যের সমান। এখন হাইড্রোজেনের জন্য আমরা জেড কে 1 ধরতে পারি। ঠিক আছে, জেড কে 1 ধরে এই ক্যালকুলেশন যদি করি, ইকুয়েশন 3.1, আমরা একটু 3.1 এ যাই। 3.1 কি ছিল আমার তো মনেও নাই। 3.1 হলো এখানে আছে। 3.1 হলো L ইকুয়াল টু NH কাট NH বাই 2 পাই। এই জিনিসটা, এটা আমরা তাহলে এখানে ব্যবহার করব। ব্যবহার করে তাহলে আমি mv স্কয়ার বাই r এর মান বসাই। এখন এই ইকুয়েশনে আমি যদি উপরে নিচে m কে দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে গেল m স্কয়ার, ও m r স্কয়ার কে যদি গুণ করি, তাহলে এটা, এগুলি সাধারণ ক্যালকুলেশন, এটা তুমি এমনি পারবা। আর mv ইকুয়াল টু হলো p, আমি জানি, তাই না? mv হলো ভরবেগ। ঠিক আছে, এখানে আমি তাহলে p বসা দিলাম, pr স্কয়ার ডিভাইডেড বাই mr কিউব। আর আমি জানি pr ইকুয়াল টু হলো l, অ্যাঙ্গুলার মোমেন্টাম l ইকুয়াল টু r p।
এই জিনিসটা আমি আগে জানি, সেটা তাহলে এখানে বসা দিলাম এল স্কোয়ারের মান এম আর কিউব। আর এল এর মান একটু আগে আমি দেখলাম এল ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু হলো এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এগুলো মান বসা দিলাম, বসানোর পরে এরকম একটা পাবো। এখন ইকুয়েশন 3.4 এ যদি আমি এই মানটা বসাই তাহলে আমি একটা মান পেলাম, সেটা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর। এই যে মানটা পেলাম, এই মানটা খুবই ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? এই মানটা আসলে হলো আমি যে এর আগে এঁকে আসছি অরবিট গুলি, এই মনে করো একটা নিউক্লিয়াস আর তার চারিপাশে অনেকগুলি অরবিট, অরবিট গুলি যে এঁকে আসছি, এই সবগুলি অরবিটের রেডিয়াস কত সেটা আমাকে এটা দিয়ে দিবে। এন এর মান যদি 1 হয় তাহলে তুমি পাবা এই জিনিসটা ভিতরে একদম নিউক্লিয়াসের পাশেরটার অরবিট। এন এর মান 2 হলে তুমি পাবা এটাকে, এন এর মান 3 হলে পাবা এটাকে। এখন এই যে ভিতরে যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি A0, এটার নাম হলো বোর রেডিয়াস। এটা হলো এন এর সবচেয়ে, এন এর নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে অরবিটটা আছে সেই অরবিটের রেডিয়াস কত সেটাকে আমরা বলি A0 বা বোর রেডিয়াস। ঠিক আছে, কি বলছে? রেডিয়াস অফ দ্য ইনারমোস্ট, ইনারমোস্ট মানে n ইকুয়াল টু 1 অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে A0 ইকুয়াল টু দিস। এটা এখানে দেখো সবগুলি টার্ম হলো কনস্ট্যান্ট। এপসিলন জিরোর একটা মান আছে, এটা তোমার বইয়ে দেওয়া আছে। এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, পাই এর মান তুমি জানো, এম হলো ইলেকট্রনের ভর, ই হলো ইলেকট্রনের চার্জ। এগুলি সব যদি বসাই তাহলে আমরা পাই 5.29 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 মিটার। ঠিক আছে, আর আমরা জানি 10 টু দ্য পাওয়ার -10 মিটার ইকুয়াল টু 1 আর্মস্ট্রং। কাজে এটাকে যদি আমি 10 টু দ্য পাওয়ার -10 দিয়ে ভাগ করি তাহলে এটা আর্মস্ট্রং এ কত সেটা আমি বের করতে পারি। তোমার কিন্তু এরকম প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য বোর রেডিয়াস, হাউ ক্যান ইউ ক্যালকুলেট ইট, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা তাহলে আরেকটু সামনে যাই। স্যার, প্লিজ বলো। স্যার আপনি যে বললেন যে এই আমাদের হচ্ছে বোর রেডিয়াস ক্যালকুলেশনের সময় এইরকম লিখতে হবে, তখন কি স্যার আমাদের হাইড্রোজেনের যে এটা দেওয়া আছে আমাদের জন্য, সেটাও কি আমাদের লিখতে হবে? না, এখানে ধরো এখানে যে ইয়াটা আছে, এখানে যে কনস্ট্যান্ট গুলি আছে, কনস্ট্যান্ট গুলি আমি হয়তো তোমাকে দিয়ে দিতে পারি যে ভ্যালু অফ এপসিলন জিরো ইজ দিস এম এম, মনে করে ইলেকট্রনের স্যার মাস। আমি সেটা বলি নাই। জি বলো। আপনি কি ম্যাথের কথা বলতেছেন যে আমাদের হ্যাঁ, বোর ম্যাথ এই রেডিয়াস? ক্যালকুলেশনও করতে বলতে পারি যে অরবিটের রেডিয়াসের একটা বের করার একটা ফর্মুলা বের দেখাও। ঠিক আছে, এরকম এটা থিওরি আসতে পারে যে আর ইকুয়াল টু এই জিনিসটা প্রমাণ করো, এইরকম থিওরি আসতে পারে যে হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যালাউড অরবিটস, এটা ফাইন্ড দ্য সাইজ অফ দ্য অ্যালাউড অরবিটস, এইভাবে প্রশ্নটা আসতে পারে। তখন তোমার এতটুকু করতে হবে। আর যদি আমি যখন বলি যে হাইড্রোজেনের জন্য হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ইনারমোস্ট অরবিট, তখন তোমার এই ক্যালকুলেশনটা করে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এগুলো মুছতে হবে, না হয় আবার এগুলো সাথে সাথে যেতে থাকবে আমার সাথে সাথে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস আমরা শিখলাম যে কিভাবে অরবিট গুলির সাইজ গুলি আমরা বের করতে পারবো। একদম সহজ একটা ক্যালকুলেশন, আমি জানি না এটা হয়তো ইন্টারমিডিয়েটে বইয়ে ছিল কিনা। এখন আমার বের করতে হবে যে এই যে অরবিট গুলি আছে, এইটার এক একটা অরবিটের কিন্তু এক এক ধরনের এনার্জি। ঠিক আছে, এই এনার্জি গুলি আমার এখন বের করতে হবে। তাহলে আমরা কি করব, ইকুয়েশন 3.4 থেকে কাইনেটিক এনার্জি বের করি। ইকুয়েশন 3.4 দেখো, এই যে ইকুয়েশনটা, এই জিনিসটা আমি ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? তো প্রথমে দেখো, আমরা জানি কাইনেটিক এনার্জির ডিফিনিশন কি। কাইনেটিক এনার্জি আমরা বাংলায় যেটাকে বলতাম গতি শক্তি, এটা হলো হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এমভি স্কোয়ার, এইখানে আছে এমভি স্কোয়ার। এই যে দেখো 3.4 এ, তাহলে আরটাকে আমি এখানে কেটে দিতে পারি, এমভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0। হাফ এমভি স্কোয়ার কত হবে? ই স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 আর। ঠিক আছে, এই যে দেখো এইটা ঠিক এইখানে তাই আসে। আমি এই জায়গা থেকে এমভি স্কোয়ার বাই 2 এর মান এখানে বসায় দিচ্ছি। এখন পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? আচ্ছা, কাইনেটিক এনার্জি, এখানে দুই ধরনের এনার্জি আছে। একটা এনার্জিকে বলা হয় পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি, তার মানে গতিশক্তি, আর একটা হলো পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জি হলো নাথিং বাট যে দুইটা ইলেকট্রন, একটা চার্জ পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ, যখন একটা নির্দিষ্ট দূরত্বে থাকে আর তখন তাদের মধ্যে একটা
এনার্জি কুলম এনার্জি তৈরি হয়, সেই এনার্জির মান হতে, তখন আমরা কিন্তু ফোর্স বের করছিলাম। ফোর্স যখন বের করছিলাম তখন আমরা লিখছিলাম এটা আর স্কোয়ার, কিন্তু এনার্জি যখন বের করব তখন এটা হবে মাইনাস ই স্কোয়ার বাই 4πε0r। এটা হলো আসলে পোটেনশিয়ালের একটা ডেফিনেশন, তোমাদের আগে পড়াইছিলাম সেই ডেফিনেশন। এটা হলো কি দুইটা চার্জের গুণফল ডিভাইডেড বাই 4πε0 ইনটু দা ডিস্টেন্স বিটুইন দেম। এইটা হলো গিয়ে সূত্র। এইভাবে লিখি আমি, যেহেতু তোমাদের মনে আছে কিনা জানি না, যার কারণে আমি এইভাবে লিখবো। তার আগে এখানে একটা দাগ দিতে হবে। এইখানে আমি পোটেনশিয়াল এনার্জি সূত্র হলো এরকম, এখানে হবে k ইনটু q1 ইনটু q2 ডিভাইডেড বাই r। ঠিক আছে, k এর মান হলো 1/4πε0। ঠিক আছে, এখন q1 কত? q1 হলো প্লাস ই, q2 হলো মাইনাস ই ডিভাইডেড বাই ডিসটেন্স r। তার মানে এটা করলে আমি এই জিনিসটাই পাবো। এখন আমার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হলো, এগুলো বুঝতে হবে, টোটাল এনার্জি হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই দুটাকে আমি যোগ করে ফেলবো, যোগ করলে আমি পাবো টোটাল এনার্জি। এটা আমি সাধারণ যোগ, এখানে 4 দিয়ে ভাগ হয়েছে, এখানে 8 দিয়ে ভাগ হয়েছে, তাহলে যোগফল হবে 8 দিয়ে ভাগ। ঠিক আছে, তো এখন মাইনাস সাইন আসার অর্থ কি? মাইনাস সাইন আসার অর্থ হলো কি এই পরিমাণ এনার্জি আমার লাগবে যদি আমি একটা ইলেকট্রনকে তার অরবিট থেকে বাইরে সরিয়ে নিই। এই এনার্জিটিকে আমরা বলি বাইন্ডিং এনার্জি। তাহলে আমরা অনেক প্রশ্ন এখানে হতে পারে যে what is the minimum energy required to remove an electron from the orbit। আবার এমন প্রশ্ন হতে পারে যে বাইন্ডিং এনার্জি বলতে কি বোঝো, what do you mean by binding energy, how can you calculate the binding energy of a electron। সো এটা সহজ। আচ্ছা, এখন আমি ইকুয়েশন 3.6 এ যাই, একটু 3.6 থেকে দেখে আসি। এখানে আমি আর এর মান পেয়েছিলাম। ঠিক আছে, এখানে একটা শব্দ হচ্ছে অনেক বেশি। আর এর মান পেয়েছিলাম, এই আর এর মানটা আমি এই ইকুয়েশনে বসায় দিব। আর এর মানটা এখানে বসায় দিব, বসায় দিলে আমি এই ধরনের একটা জিনিস পাবো। এখন দেখো এখানে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, -1/n² আর ব্র্যাকেটে সামথিং। এই ব্র্যাকেটে যে সামথিং আছে সেটার মান হলো, সেটা যদি আমরা ক্যালকুলেট করি সেটাকে আমি এখানে বলছি E1। E1 এর মান হলো, এখানে যদি সবগুলি মান বসা দিই, দেখো এগুলি সবই কিন্তু কনস্ট্যান্ট। m হলো ইলেকট্রনের ভর, e হলো ইলেকট্রনের চার্জ, ε0 হলো গিয়ে সাসেপ্টিবিলিটি না কি জানি, এটা ভুলে গেছি এই মুহূর্তে, নাম মনে পড়তেছে না, আমি পরে জানাবো। h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট। এগুলি সব যদি আমি বসাই তাহলে এখানে আমি পাবো -13.6 ইলেকট্রন ভোল্ট। এখানে যেটা মান আসবে সেটা আসলে জুলে আসবে। জুলটাকে যদি আমি 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করি তখন আমি এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব। এগুলো একটু হাতে তোমার করে দেখতে হবে। এখন আমি দেখো, আমি এখন n এর চেঞ্জ করে যে অরবিট গুলি আছে সেই অরবিটের রেডিয়াস কত, এনার্জি কত, দুইটার একটা কম্পেয়ারের একটা টেবিল তৈরি করছি। n এর মান যখন 1 তখন রেডিয়াস হলো a0, এটাকে আমি বলছিলাম বোর রেডিয়াস, তাই না? আর E1 হলো 13.6 -13.6 ইলেকট্রন ভোল্ট, জাস্ট একটু আগে আমি যেটা দেখলাম। যখনই n এর মান 2 হয়ে যাবে, একটু ইকুয়েশন গুলি আমার মনে, ইকুয়েশন এখানে দেওয়া আছে, কাজে আমি অত দূরে আমার যাওয়ার দরকার নেই, আমি এখান থেকেই দেখতে পারি। আমি তোমাদেরকে হাইলাইট করে দিই, হাইলাইট তো করা যাচ্ছে না। ইকুয়েশন 3.12টা দেখো, এখানে আছে r = n² a0/z। প্রথমে আমি z কে 1 ধরে নিই, z কে 1 ধরে নিই কারণ আমরা হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করতেছি। হাইড্রোজেন অ্যাটমে z এর মান 1, তার মানে যখন n এর মান 1 তখন r এর মান হবে a0, যখন n এর মান 2 r এর মান হবে 4a0, যখন n এর মান 3 এটা হবে 9a0, এভাবে বাড়তে থাকবে। পরের ইকুয়েশনটা হলো এনার্জির ইকুয়েশন, এটাও আমরা বের করছি। z এর মান যদি 1 ধরি তাহলে এটা হবে -13.6 / n²। তার মানে n এর মান যখন 1 এটা E1ই থাকবে, যখন n এর মান 2 এটা হবে E1/4, যখন n এর মান 3 E1/9, এইভাবে
যেতে থাকবে। তার মানে আমার যতগুলি অরবিট আছে সবগুলি অরবিটের একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, প্রত্যেকটা অরবিটের একটা নির্দিষ্ট এনার্জি আছে। চলো আমরা একটু আরেকটু দেখি এখানে। এখন এগুলিকে আমি সুন্দর একটা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ধরো এই যে এটা হলো হাইড্রোজেন অ্যাটমের অ্যালাউড এনার্জি লেভেল, ঠিক আছে? আমি কিন্তু যে কোনো এনার্জি নিলেই হবে না, আমার কিন্তু ঠিক এই ভ্যালুটা 3.13 ইকুয়েশনের ভ্যালু দিয়ে এনার্জি বের করতে হবে। সবচেয়ে নিচে n এর মান যখন 1 তখন E1 এর মান হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। n এর মান যখন 2 তখন কি হবে? 13.6 ইলেকট্রন ভোল্টকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, সেটা পাবো আমি 3.4। তারপরে E3, E4, E5 এগুলি জাস্ট আমি n এর মান চেঞ্জ করে করে মান বসাতে পারি। এইভাবে যেতে যেতে কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে এই যে মাইনাস সাইনটা আর নাই, এটা তখন প্লাস হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মাইনাস সাইন আছে ই এর মান যখন এটা এখানে একটু ভুল আছে, এইটা আসলে হবে এই জায়গাটায় আসলে হবে এই চিহ্নটা, ঠিক আছে? এইভাবে লিখুন ই স্মলার দেন, তার মানে এই জায়গাটায় এনার্জির মান হবে 0 থেকে ছোট, ঠিক আছে? যদি 0 থেকে ছোট হয় তার মানে এখানে ইলেকট্রনগুলি বাউন্ড অবস্থায় থাকবে, সবসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে আটকানো অবস্থায় থাকবে। আর যখনই এখান থেকে 0 থেকে বড় হয়ে যাবে তখন এটা হয়ে যাবে ফ্রি ইলেকট্রন। ইলেকট্রনটা তখন ওই নিউক্লিয়াসের সাথে আটকানো থাকবে না, সে তখন যে কোনো জায়গায় চলে যেতে পারবে। সো আমরা এটা মুছে দিয়ে এই যে কারেকশনটা করে নিও, এই শীটটাই আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। তারপর আমরা যাই একটু সামনে যাই। যখন ইলেকট্রন ইন দ্য লোয়েস্ট স্টেট n যখন 1 এর সমান তখন এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে হলো গিয়ে সাধারণত ইলেকট্রন এই অবস্থাতেই থাকতে চায়, সে অন্য জায়গায় যেতে চায় না। কিন্তু যখনই তুমি তাকে বাধ্য করো, তাকে একটু শক্তি দাও, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দাও, তখনই সে করবে কি এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাবে। তার মানে অরবিটের ক্ষেত্রে সবচেয়ে নিউক্লিয়াসের পাশে যে অরবিট আছে তার থেকে লাফ দিয়ে উপরের অরবিটে চলে যাবে। আচ্ছা, তারপরে তার মানে যখনই সে একটা ইলেকট্রন n = 1 থেকে n = 2 তে যাবে তখন তোমার ধরে নিতে হবে তার ভিতরে তুমি কিছু এনার্জি দিয়ে দিছো, তার জন্য সে আর নিচের স্টেটে থাকতে পারে নাই, সে এই স্টেট থেকে E2 স্টেটে, এই n = 2 স্টেটে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যাই আরেকটু সামনে। এই যেখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা পড়লে এইখানে জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, কাজে তোমরা সরাসরি এখান থেকে পড়তে পারবে। এনার্জি কনজারভেশন এন্ড স্পেকট্রাল লাইন। স্পেকট্রাল লাইন কি জিনিস সেটা আমি একটু তোমাদেরকে দেখাবো। আমি আরেকটা বই একটু শেয়ার করি। আমি অন্য একটা বই আছে, তোমরা কি আরেকটা বই দেখতে পাচ্ছ এখন? আমি কিন্তু বুঝতে পারছি না। তোমরা কি এই বইটা, আরেকটা বই আমি এখানে শেয়ার করেছি, সেটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ দেখো এখানে যখন আমি একটা ভালো ছবি ছিল, ওই ছবিটা না দেখানো পর্যন্ত বুঝছো। এই যে এই ছবিটা দেখো, এখানে দেখো এই যে এইটা হলো একটা গ্যাস চেম্বারের মতো, সেখানে একটা ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে। এইখানে ভিতর যখন তুমি এই যে গ্যাসগুলি নিয়ে আমরা কথা বলছি, হাইড্রোজেন বা হিলিয়াম বা মার্কারি, যে কোনো একটা গ্যাস আমরা এখানে পুরো ফিল করার পর এখানে আমি ইলেকট্রিক কারেন্ট দিয়ে দিব। এখানে মনে করো এখানে অ্যানোডে একটা পজিটিভ চার্জ, ক্যাথোডে একটা নেগেটিভ চার্জ দিয়ে দিব। তখন এখানে কি হবে? এখানে আয়োনাইজেশন হবে। আয়োনাইজেশন বলতে আসলে কি বোঝায়? আয়োনাইজেশন বলতে বোঝায় হলো তুমি যখন একটা পদার্থকে উত্তেজিত করো তখন তার ইলেকট্রনগুলি আপার লেভেলে চলে যাবে, ঠিক আছে? গ্রাউন্ড স্টেট থেকে উপরের স্টেটে চলে যাবে এবং একটু পরেই সে আবার নিচের স্টেটে চলে আসবে। যখনই সে নিচের স্টেটে চলে আসে এখান থেকে এক ধরনের লাইট বের হয়, ঠিক আছে?
এই লাইটটাকে আমরা বলি দিস ইজ স্পেকট্রা। যেমন ধরো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এই যে ফিগার 6.2, এটা হলো, এইটাকে বলা হয় এমিশন স্পেকট্রা। এটা হলো হাইড্রোজেনের জন্য, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য এটা একটা এমিশন স্পেকট্রা। এখানে কতগুলি সাদা লাইন দেখতে পাচ্ছ, এই সাদা লাইনগুলি হলো কতগুলি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এই স্পেকট্রাটা দেখা যায়। হাইড্রোজেনের জন্য যে স্পেকট্রা দেখা যায়, হিলিয়ামের জন্য কিন্তু সেই রকম স্পেকট্রা দেখা যায় না, সেটা আরেক রকম। মার্কারির জন্য আরেক রকম। এখন ধরো তোমাকে একটা গ্যাস দিয়ে দিল, বললো যে তোমরা বের করে দাও এটা কি গ্যাস, তখন তোমার কাজ কি, এই এক্সপেরিমেন্টটা করা। এক্সপেরিমেন্ট করে তোমার দেখতে হবে যে তুমি যে স্পেকট্রাগুলি পাচ্ছ সেই স্পেকট্রাগুলি কোন ফ্রিকোয়েন্সিতে পাচ্ছ। এই ফ্রিকোয়েন্সিটা দেখেই তুমি বুঝতে পারবা দিস ইজ হাইড্রোজেন অর হিলিয়াম অর মার্কারি অর হোয়াট এভার ইট ইজ। যে কোনো কিছু আমার বোঝার একমাত্র উপায় হলো এই অ্যাটমিক স্পেকট্রা দেখা, ঠিক আছে। এখন স্পেকট্রা, এটার ফিজিক্সটা কি, এটা ফিজিক্সটা হলো এরকম। আমরা আবার আগের ইয়াতে ফিরে যাই, এখানে ফিরে যাই। An electron in an excited state normally returns very quickly to its ground state, either directly or via an intermediate state. সে ডাইরেক্টলি, মনে করো n equal to 3 তে সে চলে গেছিল, সে n equal to 1 এ ডাইরেক্টলি চলে আসতে পারে, অথবা n equal to 2 হয়ে 1 এ আসতে পারে, ঠিক আছে। When the electron moves from its initial EI to its final EF state, যখনই একটা EI স্টেট থেকে EF স্টেটে আসবে, a photon is emitted, তার মানে সে একটা এনার্জি রিলিজ করবে। এই এনার্জিটা কিভাবে, কেমন দেবে, এটা একটা ফোটনের মাধ্যমে এটা এমিট করবে। আর ফোটন কি, ফোটন হলো লাইটের একক, আলোর একক, তাই না। আমরা জানি আলো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমন্বয়ে গঠিত, সবচেয়ে ক্ষুদ্রতম যে জিনিসটা আছে তাকে বলা হয় ফোটন। আচ্ছা, এখন the energy of the photon emitted or absorbed is given by the energy conservation. আমাদের E photon equal to হবে EI minus EF, ঠিক আছে। এখানে সে গ্রহণ করছে না ইয়া করছে এটা আমি জানি না। ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটের যে এনার্জি, আমরা যে বলছি অরবিট গুলির আলাদা আলাদা এনার্জি আছে, এই দুইটা এনার্জির বিয়োগ ফল দেখে আমার বুঝতে হবে যে ফোটনটা কি এনার্জি এমিট করছে না অ্যাবজর্ব করছে। হাইড্রোজেনের জন্য এই সূত্রটা হলো এরকম। হাইড্রোজেন অ্যাটমের জন্য ফোটন যখন আমরা বের করি, তখন আমরা এইরকম একটা সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারি, where Ni and F are the quantum numbers of the initial and final state. Ni and F বলতে বোঝাচ্ছে আমি কোন স্টেটে আছি। Ni equal to 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, NF equal to 1 2 3 হতে পারে। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো E1 equal to N equal to 1, E2 equal to N equal to 2, E3 equal to N equal to 3। এখানে দেখো একটা ফোটন এখান থেকে এখানে আসছে H নিউ, ঠিক আছে, E3 থেকে E1 এ আসছে। আরেকটা ফোটন ধরো এখান থেকে এখানে আসছে, এইখান থেকে এখানে আসছে। এখন তুমি বলো তো এটার শক্তি বেশি নাকি এরকম ইন্ডিভিজুয়াল এগুলি শক্তি বেশি? স্বাভাবিকভাবে এইটার আসলে এই এইচ নিউর শক্তি বেশি, তার মানে এই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট। এই নিউ আর এই নিউ বা এই নিউ এক না, সবগুলি আলাদা আলাদা হবে, ঠিক আছে, আলাদা আলাদা রকম। আরেকটা এক্সাম্পল দেখি এখানে। আচ্ছা, এখানে আর কিছু কথাবার্তাও লেখা আছে, সেই কথাবার্তাগুলি দেখো। all these transitions corresponds to discrete photon energy, ঠিক আছে। প্রতিটা ট্রানজিশন এটার সাথে ফোটন এনার্জির আলাদা আলাদা ফোটন এনার্জি সম্পর্ক আছে। a series of sharp spectral lines are produced, এটা আমি একটু আগেই বলছি, যখনই তুমি কোন একটা নির্দিষ্ট মলিকুল নিবা, কোন একটা নির্দিষ্ট অ্যাটম নিবা, তখন তার অনেকগুলি স্পেকট্রাল লাইন তৈরি হবে, ঠিক আছে। আমি একটু আগে আমরা ছবি দেখছি, ঠিক আছে। all these lines are in the ultraviolet region of the EM spectrum, এটা আমাদের বোঝার দরকার নেই। আচ্ছা, এখানে একটা লাইম্যান সিরিজ নামে একটা কথা আসে, এই ছবির সাথে কিন্তু এটা জড়িত। লাইম্যান সিরিজ কি জিনিস দেখো, এখানে অনেকগুলি লাইন আছে, একটা E1 E2 E3 E4 E5। দেখো প্রত্যেকটা লাইন থেকে E2 থেকে E1 এ আসছে, E3 থেকে E1 এ আসছে, E4 থেকে E1 এ আসছে, E5 থেকে E1 এ আসছে। তার মানে এগুলি আলাদা আলাদা কতগুলি স্পেকট্রাল লাইন আমরা দেখতে পাবো, ঠিক আছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। এই যতগুলি ফ্রিকোয়েন্সি n equal to 1 এ এসে পৌঁছায়,
তাকে আমরা বলি লাইম্যান সিরিজ। ঠিক আছে, n ইকুয়াল টু 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, কিন্তু সবগুলি এসে পৌঁছাচ্ছে n ইকুয়াল টু 1 এ। তাহলে এটা হলো লাইম্যান সিরিজ। ঠিক আছে, এখন লাইম্যান সিরিজের নানা রকম ক্যালকুলেশন যারা করে দিছে, এই ক্যালকুলেশন করতে গিয়ে তারা যেই সূত্রটা ব্যবহার করছে সেটা হলো এইটা 3.15। ঠিক আছে, 3.15 সূত্রটা কি ছিল এভাবে আমরা দেখি। এখানে আমরা তাহলে কোনটা ব্যবহার করছে আমরা বলতে পারবো। এখানে আমরা একটু লিখতে পারি using 3.15 ইকুয়েশন। ঠিক আছে, এখানে তাহলে কি পেলাম আমি, এখানে 13.6 1, ওখানে ছিল 1/nf স্কয়ার বাই 1/ni স্কয়ার। ঠিক আছে, জাস্ট এই মানটা বসায় দিয়ে এটা বের করে ফেলছি। এখন এখান থেকে আবার ল্যামডা বের করছে, ল্যামডা আবার এই সূত্র দিয়ে বের করছে। দেখো ল্যামডা ইকুয়াল টু এসি, ল্যামডা ইকুয়াল টু বলতেছে এসি বাই ই। এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, সি হলো স্পিড অফ লাইট ডিভাইডেড বাই দিস এনার্জি। এই 10.2 এটা দিয়ে ভাগ করলেই এটা ওয়েভলেন্থ বের করছে। এখন খেয়াল করো তো এর কোন কার ওয়েভলেন্থ বেশি, যখন 2 থেকে 1 এ আসে তখন তার ওয়েভলেন্থ হলো 121.6 ন্যানোমিটার, ন্যানো মানে 10 টু দ্য পাওয়ার -9। আর যখন 3 থেকে 1 এ আসে তখন 102, 4 থেকে আসলে এত, ইনফিনিটি থেকে আসলে কত সেটাও বের করছে। ঠিক আছে, তার মানে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হবে যখন সে নিয়ারেস্ট অরবিট থেকে আসে। এটা আমার তোমাদের মাথা ভিতর রাখবা, নিয়ারেস্ট অরবিটের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হবে। আচ্ছা, আচ্ছা এবার আমি একটু নিচে যাই। এখন বামার সিরিজ, এটা হলো আরেকটা সিরিজ, যে লাইনগুলি n ইকুয়াল টু 2 তে এসে পৌঁছাইছে সেগুলিকে আমরা বলি বামার সিরিজ। তার মানে এখানে সবগুলি দেখো n ইকুয়াল টু 2 তে এসে পৌঁছাইছে। আমরা যে আগের ছবিটা দেখি, আগের ছবিটা দেখলে একটু আইডিয়া করতে পারবো। এখানে দেখছিলাম যে সবগুলি n ইকুয়াল টু 1 এ আসছে, আর এখানে হবে বামার সিরিজে n ইকুয়াল টু 2 তে আসছে, 3 থেকে 2 তে আসবে, 4 থেকে 2 তে আসবে, 5 থেকে 2 তে আসবে, 6 থেকে আসবে, 1 থেকে যাওয়ার ব্যাপার নেই, শুধুমাত্র উপরের গুলি থেকে নিচের দিকে আসা। এগুলি সবগুলিকে আমরা বলি বামার সিরিজ। এখন বামার সিরিজেও ক্যালকুলেশন করে দিছে, দেখো সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার, যেটা 3 থেকে আসছে, 4 থেকে আসলে তারপর যত দূরের থেকে আসবে ততই তার ওয়েভলেন্থ কমতে থাকবে। দেখো এই ছবিটা আমরা দেখি, এই যেখানে 1 এর কথা ভুলে যাও, 2, 3, 4, 5 যে সবগুলি এগুলিকে বলি আমরা বামার সিরিজ। তারপর আমরা যাই প্যাশন সিরিজ। 3 যখন এর জন্য যখন আমি করব তখন এটা হবে প্যাশন সিরিজ, তার 4 এর জন্য করব যখন, তখন আমরা এটা হবে ব্র্যাকেট সিরিজ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি স্পেকট্রাম সম্পর্কে একটা ধারণা লাভ করলাম। আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা শুধু শুনবো, সেটা আমরা পরীক্ষার জন্য পড়বো না, আমরা শুধু জিনিসটা কি বোঝার চেষ্টা করি। এইটাকে বলা হয় জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্টটা কি সেটা আমরা এখন একটু দেখবো জিনিসটা কি। একটু 1 মিনিট রেস্ট, আমি একটু পানি খেয়ে নিই। ও আচ্ছা, আমি আরেকটা বই নিয়ে আসলাম, এই বইটা আমরা একটু দেখি। এই বইটা হলো, এটা হলো জিম্যান এফেক্ট কি জিনিস সেই সম্পর্কে বলছে। আমরা জাস্ট এটা দেখবো, আমাদের এসব জায়গায় আর যাওয়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট এই জিনিসটা কি এটা সম্পর্কে ধারণা করলেই হয়ে যাবে। দেখো এখানেও ঠিক ওইরকম স্পেক্ট্রাল লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এইটা কিন্তু n ইকুয়াল টু 1 এর লাইন,
সরি n ইকুয়াল টু 1 এর লাইন, এটা হলো n ইকুয়াল টু 2 এর লাইন। আমরা যখন একটা একটা এরকম স্পেক্ট্রা লাইনকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিব, তখন কি হবে, এই যে বি, বি তো তোমাদের পরিচিত তাই না, এটা ম্যাগনেটিক ফিল্ড তাই না। যখনই আমরা এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিব, তখন দেখা যাবে যে লাইনগুলি আছে সেই লাইনগুলি ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে কিভাবে, এইভাবে। আমি একটু একটু আমার এখানে লেখার বিষয় আছে, এটা পাচ্ছি না কেন, ও সরি, এটা গন্ডগোল হয়ে গেল। এখানে আমি যে পাইছি, দেখো এখানে এইরকম একটা নিয়ম আছে, এল এর মান এল ইকুয়াল টু মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস টু, এইভাবে যেতে 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 এক জায়গায় গিয়ে আমরা পাবো n মাইনাস ওয়ান n। ঠিক আছে, এইরকম একটা সূত্র দিয়ে ইয়া হবে। এখন ধরো n এর মান 1, এই ক্ষেত্রে যেখানে আমরা যে নিচে আঁকছি, এখানে n এর মান যদি 1 হয়, তাহলে এখানে তিনটা অংশে ভাগ হবে। একটা হবে মাইনাস ওয়ান, 0, প্লাস ওয়ান। আর যেখানে n এর মান 2, সেখানে এটা হয়ে যাবে পাঁচটা অংশ, মাইনাস টু, মাইনাস ওয়ান, 0, 1, 2। ঠিক আছে, তার মানে এই লাইনগুলি স্প্লিট হয়ে যাচ্ছে। এই যে স্প্লিটিং হয়ে যাওয়াটা, এইটাকে আসলে বলা হয় জিমেন এফেক্ট। যখনই তুমি একটা অ্যাটমকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর রাখবে, তখন দেখবে যে তার যে এনার্জি লেভেলগুলি আছে, ধরো n ইকুয়াল টু 1 এর জন্য একটা এনার্জি লেভেল আছে, সেটা ভাগ হয়ে যাবে 3 অংশে। n ইকুয়াল টু যেটা 2, সেটা ভাগ হয়ে যাবে 5 অংশে। n ইকুয়াল টু যেটা 3, সেটা হয়ে যাবে 7 অংশে। এই ঘটনাটাকে আমরা বলি জিমেন এফেক্ট। এখন জিমেন এফেক্টের এইরকম ক্ষেত্রেও দেখা যাবে যে ট্রানজিশন হতে পারে। দেখো তো এইখানে ট্রানজিশন কিন্তু আরো কমপ্লেক্স তাই না, যেমন -2 থেকে এখানে -1 এ আসছে, -1 থেকে -0 তে আসছে, 0 থেকে +1 এ আসছে। এইভাবে নানা রকম কমপ্লেক্স কতগুলি স্পেকট্রাল লাইন আমরা দেখতে পাই। তার মানে হলো, যেই ছবিটা আমরা দেখছিলাম যে হাইড্রোজেন অ্যাটমকে আমরা স্পেকট্রাল লাইন দিয়ে তাকে চেনার চেষ্টা করছি, যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে স্পেকট্রাল লাইন দেখবো, সেখানে দেখবো যে যেই লাইনগুলি আরো 2-3টা অংশে ভাগ হয়ে গেছে, আগের মতো আর নাই। ঠিক আছে, তো এই ঘটনাটাকে আমরা বলি জিমেন এফেক্ট। আমার মনে হয় যে তোমাদের যে লেভেল, সেই লেভেলে জিমেন এফেক্ট কি জিনিস অতটুকু জানাটাই যথেষ্ট, এর বেশি আর জানার প্রয়োজন নেই। তবে যেহেতু বোর অ্যাটম মডেল টডেল এগুলি তোমার পূর্বে ছিল, সেগুলি আমরা পরীক্ষার জন্য সেগুলি রাখি, কারণ তোমাদের সময় আসলে অনেক বেশি আর নাই। আমি পরশুদিন তোমাদের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, উনি চেষ্টা করতেছেন যেন তোমাদের একটু সময় বাড়ে, কিন্তু এটা কোথায়, এটা দেখি যাচ্ছে না। আচ্ছা, উনি চেষ্টা করতেছেন তোমাদের ইয়াটা বাড়ানোর জন্য। তোমাদের অনেকে বলছো যে মানে ক্লাস ঠিক মতো হয়নি, তো এখন উনি পারবেন কিনা আমি জানি না। উনি যদি না পারেন, তাহলে আমাদের সলিউশন হলো এরকম, যে আমাদের সামনে আরো 4টা ক্লাস আছে, একটা মাত্র অতিরিক্ত ক্লাস আমাদের হয়তো করতে হতে পারে, একটা ক্লাস অতিরিক্ত হবে। আর একটা চ্যাপ্টার আমি অনেক বেশি পড়াতে পারবো না, একটু কিছু কম করে পড়া দিব। আর 10 তারিখে আমরা একটা ক্লাস টেস্ট নিব, কারণ ক্লাস টেস্ট কিন্তু নিতে হবে, না দিলে তাহলে আমি কিন্তু মার্কিং করতে আমার খুব অসুবিধা হবে। ঠিক আছে, তো আগামী 10 তারিখে আমরা ক্লাস টেস্টটা নিব। আর তোমাদের ওই যদি যদি ম্যাডাম সময় বাড়াইতে পারে, তাহলে আমরা ক্লাস রেগুলারলি নিয়ে নিব। আর যদি সময় বাড়াইতে না পারে, আমি একটা দিন তোমাদের ক্লাস মিস করছিলাম, আমি তোমাদের ক্লাস নিতে পারি নাই, ওই ক্লাসটাকে আমার আবার রিপিট করে দিতে হবে, কারণ ওইটা আমার দায়িত্ব। ঠিক আছে, তো এটা হয়তোবা আমরা 10 তারিখে পরে 12 তারিখ বা 11 তারিখ 12 তারিখের দিকেও আমরা নিতে পারি। এখন ওইটা সময় বলবে যে আমরা আসলে কি করব। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট হলো, আগামী আগামী শনিবার এ গ্রুপের প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে,
আগামী শনিবার হবে, তারপরে শনিবারও হবে, কারণ আমাদের হাতে আর সময় নেই আমাদের। আমি তো ভাবছি যে পুরো নভেম্বর মাস ক্লাস হবে। আমার মনের ভিতর যে এটাই ছিল যে নভেম্বর মাসের ভিতর ক্লাস হবে, নভেম্বর মাসের ভিতরে আমি সুন্দর করে শেষ করতে পারবো। এখন যে নভেম্বর মাসের 10 তারিখে ক্লাস শেষে, হ্যাঁ বলো। স্যার নভেম্বরের 10 তারিখ পর্যন্ত তাহলে যা পড়ানো হবে অতটুকুই তো সিলেবাস থাকবে না? একটা ক্লাস একটু বেশি লাগবে যদি তোমরা ইয়া করো, একটা ক্লাস একটু বেশি দাও, তাহলে আমি মোটামুটি একটা তোমাদের ওভারঅল যে চ্যাপ্টারটা পড়ানো হয়নি, ঠিক মতো পড়াতে পারছি না, সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পারবো। চ্যাপ্টার থাকবে হ্যাঁ, ফাইনালে কত চ্যাপ্টার থাকবে? ফাইনালে তো তোমার বুঝতে পারি নাই, ফাইনালে যতটুকু পড়ানো হবে অতটুকুই ফাইনালে থাকবে। আমি নিশ্চয়ই 10 তারিখে ক্লাস টেস্টে স্যার কিসের উপরে ক্লাস এই টেস্ট যে থাকবে? লাস্ট দিন যেটা পড়াইছি অতটুকু পর্যন্ত থাকবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিছি, কিন্তু এটা মনে হয় লিংকটা দিছি কিনা বলতে পারি না। তোমরা কি ওখানে ঢুকতে পারো যেখানে ভিডিও দেওয়া হয়? তো আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিব আজকে আবার। তো এখন তাহলে আমরা যেটা করব সেটা হলো প্র্যাকটিক্যাল গুলি আমাদের করে ফেলতে হবে, কিছু করার নেই। আগামী মঙ্গলবার কয় তারিখ আমি একটু দেখে নিই। আগামী মঙ্গলবার হলো 2 তারিখ। আচ্ছা, 2 তারিখ আর 9 তারিখ, আমাদের দুইটা দিন আছে যেটা আমরা কাজ করতে পারি। তবে আমার মনে হয় 2 তারিখেই আমরা ইয়াটা ক্লাসটা করে ফেলবো। ঠিক আছে, একটা গ্রুপের ক্লাস হবে আগামী 30 তারিখ আর 6 তারিখ, আরেকটা গ্রুপের ক্লাস হবে আগামী 2 তারিখ। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতেছি, প্র্যাকটিক্যাল যদি তোমাদের যে সময়টা আছে এর ভিতর প্র্যাকটিক্যাল তোমাদের শেষ করতে হবে, না হয় কিন্তু পরীক্ষার সময় কি হবে এটা কিন্তু আমি আর দায়িত্ব নিতে পারবো না। আমি আগের বার অনেকবার সুযোগ দিতে পারছি, কিন্তু এখন কিন্তু আমার হাতে সময় নেই। ক্লাস পর্যন্ত আমরা করতেই পারলাম না। হ্যাঁ স্যার ওই যে শনিবারের ক্লাস এ পর্যন্ত আমরা তো শনিবার করে এ পর্যন্ত তো একটাও প্র্যাকটিক্যাল ক্লাস আমরা না, পাই। শনিবার তোমাদের তো 2 শনিবার পাবা, তুমি 30 তারিখ আর 6 তারিখ তোমরা 2 শনিবার পাবা। স্যার তাহলে পরপর কমপ্লিট 2 শনিবার হয়ে গেল আর কি। আমি তো মাঝখানে গ্যাপ দিছিলাম, এই গ্যাপটা এবার আর দিতে পারবো না। তোমার 30 তারিখ আর 6 তারিখ 2 দিনই করতে হবে। আর যারা বি গ্রুপ আছো তাদেরকে আগামী মঙ্গলবারই করতে হবে, 2 তারিখেই করতে হবে। ঠিক আছে, স্যার ক্লাস টেস্টটা কি আগের নিয়মেই হবে? আগের নিয়মেই হবে, এটা অনলাইনে হবে। ওকে ওই তোমাদের গুগল ক্লাসরুমে আমি প্রশ্ন আপলোড করে দিব, তুমি ওখানে সাবমিট করে দিবা। তবে ক্লাস টাইপ মনে হয় এইটার পরে আর নিতে পারবো কিনা বলতে পারি না, যদি সময় না বাড়ায় আর কি। সময় বাড়ালে তোমরা যদি চাও আমি আবার ক্লাস টেস্ট নিতে পারবো, কিন্তু না হয় দিস ইজ দ্য লাস্ট ক্লাস টেস্ট। আর এবার আমরা কোনো প্রেজেন্টেশন এগুলিতে যেতে পারবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, প্রেজেন্টেশন না করলে কোনো সমস্যা নেই এই ফিজিক্স। ঠিক আছে, আমরা অ্যাটেন্ডেন্স এগুলি দিয়ে মার্ক দিয়ে দিব। জি স্যার। আচ্ছা, আর কিছু বলবা? না স্যার। না স্যার। তো আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি এটাকে তোমাদের এখনই আপলোড করে দিই, ঠিক আছে? তাহলে তোমরা সাথে সাথে পড়তে পারবা।